পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাস্সুম, পর্ব সংখ্যা 41। কক্সবাজারের সেই দিনটা যেন বাইরে থেকে দেখলে একদম নিখুঁত। নীল আকাশ, দূরে ঢেউয়ের গর্জন, বাতাসে লবণের গন্ধ, চারপাশে আনন্দ আর হাসির ছটা। সবাই মিলে ঘোরাঘুরি, গল্প মজা সব মিলিয়ে দিনটা হওয়ার কথা ছিল স্মৃতিময়। আহিলরা পুরো দিন ঘুরেছে ঠিকই, কিন্তু আহিলের মনটা পুরোটা দিন খারাপ ছিল। সে সব জায়গায় গিয়েছে ঠিকই, কিন্তু মনটা ছিল অন্য কোথাও। তার চোখে যেন বারবার এক অদৃশ্য অস্থিরতা ধরা পড়ছিল, যেন কোনো কিছু তাকে ভেতর থেকে টানছে, কষ্ট দিচ্ছে। আহিলের হঠাৎ আবার কি হয়ে গেল, বিষয়টা বুঝতে পারল না রিমিশা। সে কয়েকবার খেয়াল করলেও কিছু জিজ্ঞেস করার সাহস পায়নি। ইয়াসিন জিজ্ঞেস করলে বলে, তোকে পরে ঢাকায় ফিরে বলবো, এখন বলার উপযুক্ত সময় না। সে মূলত আহিয়াকে এভাবে দেখে পুরো থম মেরে গিয়েছে। তার মনে মনে যে ভয়টা হয়েছে ঠিক সেটাই হয়েছে। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আহিলের সঙ্গে আজ তাই হয়েছে। পুরো দিন ঘুরের পর সন্ধ্যার সময় হোটেলে ফিরে আসে সবাই। দিনের ক্লান্তি শরীরে থাকলেও মন যেন আরও ভারী হয়ে আছে। এসে আহিল রিমিশাকে বলে, সব গুছিয়ে নাও, রাতের ফ্লাইটে আমরা ঢাকা ফিরছি। এই কথা শুনে রিমিশা পুরো অবাক হয়ে যায়, কারণ এই ব্যাপারে সে আগে থেকে কিছুই জানতো না। আমরা আজই ঢাকায় ফিরছি? হ্যাঁ, রাতের ফ্লাইটে। তাহলে আমরা যে বাইকে করে এসেছি ওটা সমস্যা নাই, ইয়াসিন ট্রাকে করে ঢাকায় পাঠিয়ে দেবে, আমরা ফ্লাইটে চলে যাব। রিমিশা আর কিছু বলে না। পুরো দিনের শরীরের ক্লান্তিতে সে সব গোছাতে থাকে। তার মনটা একটু খারাপ হলেও আহিলকে বুঝতে দেয় না। রাত 9টা বাজে ইয়াসিনদের থেকে বিদায় নিয়ে তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। গাড়ির ভেতরে নীরবতা যেন অনেক কথাই বলে দিচ্ছিল। 11টা বাজে তাদের ফ্লাইট। তারা অবশ্যই একটু আগেই চলে এসেছে যাতে কোনো সমস্যা না হয়। তারপর তারা প্লেনে উঠে বসতেই অলৌকিকভাবে তাদের পাশাপাশি সিটে আহিয়া বসেছে। এই ঘটনা যেন স্বাভাবিক নয়, বরং ভাগ্যের এক অদ্ভুত খেলা। আহিল বুঝতে পারে না তার সঙ্গে কেন বারবার এমন হচ্ছে। আহিলকে তখন আহিয়া দেখে। সে আর কক্সবাজারে থাকতে চায় না, এটা অবশ্য তার ফ্যামিলিকে বলেনি। বলেছে তার এখানে আর ভালো লাগছে না। রাতের ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। মেয়েকে অনেক বোঝানোর পরেও মানাতে না পেরে তারাও ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু অলৌকিকভাবে এবারও তাদের আহিলের সঙ্গে দেখা হয়ে যায়। আহিয়া মনে মনে বলে, আল্লাহ, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? যার কাছ থেকে বারবার সরে আসতে চাচ্ছি তার সঙ্গে তুমি বারবার দেখা করিয়ে দিচ্ছ। এই ব্যথা যে আমি আর সইতে পারছি না। আমাকে তুমি সহ্য করার ক্ষমতা দাও আল্লাহ। ওর সঙ্গে যাতে আর দেখা না হয় তার জন্য আমি আর কক্সবাজার থাকি না। আর শেষে কিনা এভাবে প্লেনে দেখা হয়ে গেল। আহিলকে দেখে আহিয়া অন্যদিকে ফিরে আছে এটা বুঝতে পেরে সেও তাকে ডিস্টার্ব করে না। তবু আহিলের বুকের ভেতরটা হঠাৎ করে ভারী হয়ে ওঠে। অনেক কথা বলতে চেয়েও সে চুপ করে থাকে। মনে হয় শব্দগুলো গলায় এসে আটকে যাচ্ছে, কিন্তু বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। সে শুধু চুপচাপ চোখ নামিয়ে নেয়, যেন এই নীরবতাই তার সবচেয়ে বড় শাস্তি। কারণ কোন মুখে সে কথা বলবে আহিয়ার সঙ্গে? আহিয়া যেহেতু দূরত্ব বুঝিয়ে রাখার চেষ্টা করছে, তাহলে তাই হোক। তাতে যদি মেয়েটা একটু ভালো থাকে, ভেতর থেকে শেষ করে দিয়েছে। তারপর সহি সালামত তারা রাত 1টার দিকে ঢাকায় পৌঁছে যায়। বাড়িতে কেউ নেই, সবাই বিয়ে বাড়িতে চলে গিয়েছে। ফাঁকা বাড়িটা যেন অদ্ভুত নীরবতায় ডুবে আছে। চারপাশে এত চুপচাপ যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আহিল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মনটাও যেন এই বাড়ির মতোই ফাঁকা হয়ে গেছে। ভাগ্যিস আহিলের কাছে বাড়ির চাবি আছে, না হলে তো তারা ভিতরে ঢুকতেই পারতো না। আহিল যে আজ ফিরে আসবে এটা ফরিদা বেগম জানতো না। অনেক রাত হয়ে যাওয়াতে তারা বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ফজরের নামাজ পড়ার পর রিমিশা আজ আর ঘুম হয় না। নীরব ভোর, চারপাশের হালকা আলো, পাখির ডাক, সবকিছু মিলিয়ে একটা শান্ত পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু তার মনটা যেন স্থির হতে চাইছে না। তাই সে কি করবে? বাড়িতেও কেউ নেই, সার্ভেন্টদেরকেও ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ফাঁকা বাড়িটা যেন আরও বেশি নির্জন লাগছে তার কাছে। তাই সে সিদ্ধান্ত নেয় সকালের নাস্তা বানাবে দুজনের জন্য। হয়তো নিজের মনটাকেও ব্যস্ত রাখা যাবে। আর আহিলের জন্য কিছু করা, এটাও তো তার কাছে অদ্ভুত এক ভালো লাগা তৈরি করে। যে ভাবা সেই কাজ। রিমিশা কিচেনে গিয়ে সকালের নাস্তা হিসেবে বানাতে থাকে মুচমুচে লাচ্ছা পরাটা, গরুর মাংস, চিকেন স্যুপ, ডিম আর কফি। প্রতিটা কাজ সে খুব যত্ন নিয়ে করে। মাঝে মাঝে থেমে ভাবে, ঠিক হচ্ছে তো, ভালো লাগবে তো। জানে আহিল তো সকালে হেভি নাস্তা খায় না, কিন্তু তাও রিমিশা আজ বানালো। কারণ আজ তার ইচ্ছে হয়েছে নিজের মতো করে কিছু করতে।
তার নাস্তা বানাতে বানাতে 9টা বেজে যায়। সময়টা কখন যে কেটে গেছে সে নিজেও টের পায়নি। আহিল ঘুম থেকে উঠলে দেখে রিমিশা নেই। সে আর এসব নিয়ে মাথা ঘামায় না, কারণ রিমিশাকে সে কখনোই রুমে পায় না। সকালবেলা কখনো বাগানে হাঁটাহাঁটি করে, কখনো ছাদে গিয়ে গাছে পানি দেয়, আবার কখনো সাফায়েত পাটোয়ারির সঙ্গে বসে চায়ের আড্ডা দেয়। তাই ভেবেছে হয়তো বাগানেই গেছে। আহিল চিন্তা করতে থাকে নাস্তায় আজ রিমিশাকে কী বানিয়ে খাওয়ানো যায়। আর এই মুহূর্তে তার একটা ব্ল্যাক কফি খাওয়া জরুরি। এই অভ্যাসটা সে কখনো ছাড়তে পারে না। তাই সে নিচে নেমে আসে। এসেই দেখে টেবিলে এলাহি আয়োজন। এক মুহূর্তের জন্য সে থমকে দাঁড়ায়, চোখে স্পষ্ট অবাক ভাব। এত খাবার দেখে আহিল পুরো অবাক হয়ে যায়। এই মেয়ে এত খাবার বানালো কখন? আরও রান্না করতেও পারে, মনে মনে ভাবল সে। তারপর একটু এগিয়ে আসতে রিমিশা বলে, চলুন নাস্তা খেয়ে নিন। আপনার জন্য আমি সেই সকাল 6টা থেকে 9টা পর্যন্ত নাস্তা বানিয়েছি। এবার খেয়ে বলুন তো কেমন হয়েছে। এটা শুনে আহিল পুরো অবাক হয়ে যায়। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত নাস্তা বানিয়েছি? তোমাকে কি বলেছে নাস্তা বানাতে? তোমাকে না বলেছি রান্নাঘরে ঢুকবে না? দেখি হাত টাত পুড়িয়েছ। তার গলায় রাগ থাকলেও ভেতরে একটা অদ্ভুত চিন্তা কাজ করছে। না না, হাত পোড়াবো কেন? আপনি আগে খেয়ে বলুন কেমন হয়েছে। আহিল আর কিছু বলল না, গিয়ে হাত ধুয়ে নাস্তা করতে বসে। তারপর বলে, তুমিও বসে খেয়ে নাও। আহিল একটা প্লেট নিয়ে একটা পরোটা আর গরুর মাংস নেয়। ধীরে ধীরে খেতে শুরু করে। তারপর এক টুকরো পরোটা ছিঁড়ে মুখে দিতেই অবাক হয়ে যায়। স্বাদটা সত্যিই ভালো হয়েছে। তুমি এত ভালো রান্না করতে পারো? কোথেকে শিখেছ? এই কথা শুনে রিমিশার মুখে অজান্তে একটা হাসি ফুটে ওঠে। তার মনটা হালকা হয়ে যায়। ছোট্ট একটা প্রশংসা যেন তার সকালটাকে সুন্দর করে দেয়। সে নিজেও বুঝতে পারে না কেন এই কথাটুকু তার এত ভালো লাগছে। এই কথা শুনে রিমিশা খুশি হয়ে যায়। তার চোখে আনন্দ ঝলমল করে ওঠে। তারপর তাড়াতাড়ি করে নিজেও একটা প্লেট নিয়ে একটা পরোটার গরুর মাংস নেয়। কিন্তু একটু পরোটা মুখে দিতেই সঙ্গে সঙ্গে সেটা মুখ থেকে বের করে ফেলে। ইয়াক, আপনি এই পরোটা কিভাবে খাচ্ছেন? এটা তো লবণের জন্য খাওয়াই যাচ্ছে না। তার মুখের অভিব্যক্তি দেখে বোঝাই যাচ্ছে সে নিজেই অবাক হয়ে গেছে। আহিল খেতে খেতে জবাব দেয়, আমি লবণ বেশি খেতে পারি, সমস্যা নেই। আর আমার কাছে অত বেশি লবণ লাগছে না তো। রিমিশা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। লোকটা সত্যি অদ্ভুত। যেখানে সে নিজেই খেতে পারছে না, সেখানে আহিল একদম স্বাভাবিকভাবে খেয়ে নিচ্ছে। তার মনে অজান্তে একটুখানি মুগ্ধতা জন্ম নেয়। আহিল খাওয়া শেষ করে উঠে বলে, তুমি কলেজে যাবে? গেলে জলদি রেডি হয়ে নাও, আমি অফিস যাব আজ। এটা শুনে রিমিশা খুশি হয়ে যায়, কারণ সে অনেক দিন কলেজে যায়নি। তাই সে বলে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি বলে এক দৌড়ে ওপরে চলে যায়। আর এই ছুটে যাওয়া দেখে আহিল সেদিকেই তাকিয়ে থাকে। তারপর আহিলও গিয়ে তৈরি হয়ে নেয়। এরপর দুজনে একসাথে বের হয়ে যায়। পথে আহিল গাড়ি থামিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে রিমিশার জন্য কিছু খাবার নিয়ে নেয়। সে হয়তো মুখে কিছু বলে না, কিন্তু তার খেয়াল রাখা সে ভুলে না। তারপর গাড়িতে এসে রিমিশাকে দিয়ে বলে, এগুলো খেয়ে নাও, তুমি সকালে নাস্তা খাওনি। রিমিশা চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। লোকটা বাইরে থেকে যতটা রাগী, ভেতর থেকে ঠিক ততটাই খেয়াল রাখে। এই বিষয়টা সে ধীরে ধীরে বুঝতে শুরু করেছে। রিমিশা যেন যত দেখে তত অবাক হয়ে যায়। লোকটা এত কিছুর মাঝেও এটা মনে রেখেছে। আহিল রিমিশাকে কলেজে নামিয়ে দিয়ে নিজে অফিসে চলে যায়। আর যাওয়ার সময় বলে, কলেজ থেকে বের হবে না, আমি এসে নিয়ে যাব। রিমিশা কলেজে আসতেই তার দুই বান্ধবী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। অনেকদিন পর দেখা, তাদের আনন্দের শেষ নেই। তুই না কক্সবাজার ছিলি, কখন এলি? 1 সপ্তাহ থাকার কথা ছিল, একদিনেই চলে আসলি। হানিমুন ভালো হয়নি নাকি? নাকি দুলাভাই আনরোমান্টিক ছিল? এইসব শুনে রিমিশা ওদের দিকে চোখ বড় বড় করে তাকায়। তারপর পাশে থাকা একটা ইট নিতে গেলে তারা দুজনেই দৌড়ে পালিয়ে যায়। কলেজে পুরো সময় রিমিশা খুব ভালোভাবেই কাটে। বন্ধুদের সাথে গল্প, ক্লাস সব মিলিয়ে অনেক দিন পর একটা স্বাভাবিক দিন পেল সে। কলেজ ছুটি হতেই তারা 3 বান্ধবী একসাথে বের হয়। রিমিশা ভাবে আহিল আসতে আসতে হয়তো তার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু তার ভাবনাকে অবাক করে দিয়ে গেটের দিকে তাকাতেই দেখে আহিল সেখানে দাঁড়িয়ে আছে। এতক্ষণ লাগে আসতে? কিছু খাও না নাকি তুমি? একটু হেঁটে আসতে তোমার 1 ঘন্টা লেগে যায়। রিমিশা মনে মনে বলতে থাকে, এই লোকটার বকাবকি স্বভাব আর যাবে না বোধ হয়। তারপর চুপচাপ গিয়ে গাড়িতে বসে। পথে জ্যামে পড়লে রিমিশা বাইরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার চোখ পড়ে একটা ফুচকাওয়ালা মামা। খেতে ইচ্ছে করলেও সে কিছু বলে না, শুধু তাকিয়েই থাকে। আহিল বিষয়টা খেয়াল করে।
কিছু না বলে গাড়ি থেকে নেমে যায়। একটু পর এক প্লেট ফুচকা নিয়ে এসে গাড়ির ভেতরে রিমিশার হাতে দেয়। ফুচকা দেখে সে বেশ খুশি হয়ে যায়। তার চোখে বাচ্চাদের মতো আনন্দ ফুটে ওঠে। ধন্যবাদ। এই ছোট্ট খুশিটা দেখে আহিলও একটু অবাক হয়ে যায়। এক প্লেট ফুচকা পেয়ে কেউ এত খুশি হতে পারে এটা তার জানা ছিল না। এই দৃশ্যটা তার কাছে নতুন। তার ঠোঁটের কোণে অজান্তেই একটা হালকা হাসি ফুটে ওঠে। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারা বাড়িতে চলে আসে। এসে ফ্রেশ হয়ে একসাথে দুপুরের খাবার খেয়ে আহিল রিমিশাকে বলে, সন্ধ্যার সময় তৈরি হয়ে থেকো, আমরা বিয়ে বাড়িতে যাব। রিমিশা জিজ্ঞেস করে, কার বিয়ে? আহিল শান্তভাবে বলে, গেলেই দেখবে। রিমিশা মনে মনে বলে, এই খাটাস লোকটা বোধহয় সোজা করে কথা বলতে পারে না। রিমিশা আর কিছু না বলে চুপ করে থাকে, কিন্তু তার মনে অদ্ভুত একটা প্রশ্ন ঘুরতে থাকে। কেন যেন তার মনটা অস্থির হয়ে উঠছে। মনে হচ্ছে আজকের রাতটায় অন্যরকম কিছু নিয়ে আসছে। সে জানতো না এই বিয়ে বাড়িতে যাওয়াটাই তার জীবনে এক নতুন মোড় হতে চলেছে।